আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব কুদ্দুস আফরাদ। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের মূল নিউজ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু, সরগরম ক্যাম্পাস। এটি ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটি খবর। এরপরে আছে ওবায়দুল কাদেরের বিষয়ে একটি খবর, সেটি হচ্ছে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদের সিঙ্গাপুরে। আরেকটি খবর, থানায় নয় বাসায় মাদক নিতে বলেছে ওসি, ৪৯,০০০ পিস ইয়াবার মামলায় পুলিশের জবানবন্দি। সমকাল, তাদের প্রধান খবর, জাতিসংঘের উদ্যোগ কি আলোর মুখ দেখবে? এটি রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে একটি খবর। তাদের আরেকটি খবর, সিন্ডিকেট গিলে খাচ্ছে বিমান। আরেকটি খবর সমকাল প্রথম পেজের নিচের দিকে, ওয়াহেদ ম্যানশন থেকেই আগুনের সূত্রপাত, তদন্ত কমিটির প্রতিবেদন, চকবাজার ট্র্যাজেডি। বাংলাদেশ প্রতিদিন, মাদক পাচারে নিরাপদ রুট। আরেকটি খবর, আসলে কি হবে ডাকসুতে? সহাবস্থানের আশ্বাস ভিসির, বক্তব্যের সুযোগ না পেয়ে ক্ষুব্ধ বিরোধী ছাত্র সংগঠনগুলো, উৎকণ্ঠা অব্যাহত। যায় দিন, সিঙ্গাপুরে ওবায়দুল কাদের, শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নন। আরেকটি খবর, 14 ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে অস্বাভাবিক। আরেকটি খবর, প্রথম দিনেই সরগরম ক্যাম্পাস। এটিও ডাকসু নির্বাচন কেন্দ্রিক খবর। আমাদের সময়, তাদের লিড নিউজ, কর্ণফুলীর উচ্ছেদ বন্ধ কৌশলের বিরতিতে নতুন ফাঁদ মাস্টার প্ল্যান। আরেকটি খবর, খালেদা জিয়ার মুক্তি ইস্যু আলোচনায় আনতে চায় বিএনপি। দৈনিক জনকণ্ঠ, তাদের মূল খবর, জাল নোটের সিন্ডিকেট। আরেকটি খবর, প্রধানমন্ত্রীর ডাকে চলে আসেন ডাক্তার দেবী শেঠি। আরেকটি খবর, কেমিক্যালের গুদাম পাওয়া গেছে আরও 29 বাড়িতে। মানবজমিন পত্রিকার লিড নিউজ, খালেদা জিয়াকে নিয়ে বিএনপিতে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, তাদের লিড নিউজ, ডেসপাইট অপোজিশন ড্রাইভ কন্টিনিউস। আরেকটি খবর, তাদের কাদের টেকেন টু সিঙ্গাপুর। দর্শক, এই ছিল পত্রিকার শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আলোচনায়। জনাব কুদ্দুস আফরাদ, আপনিও শিরোনামগুলো শুনলেন, তবে দর্শকদের একই সাথে জানিয়ে রাখি, আমরা 4টি বিষয় আজকে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা, ডাকসু নির্বাচন এবং রোহিঙ্গা সংকটে জাতিসংঘের উদ্যোগ কিংবা ভূমিকা, আর সর্বশেষ হলো খালেদা জিয়ার মুক্তি বিষয়ে বিএনপির ভূমিকা। আমরা শুরু করতে চাই ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি। সর্বশেষ খবর যদি আপনি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই গভীর রাতে যারা আরটিভির পর্দার সামনে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটি বললেন, আসলে আমাদের খুবই প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজকে রবিবার সকাল থেকে উনি মূলত জীবন সংকটে মতো অবস্থা, অর্থাৎ উনি আছেন। উনি যদিও আজকে এখান থেকে ঢাকা থেকে ওনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার আগে উনি চিকিৎসকদের সাথে কিছু কথাবার্তা বলেছেন, সামান্য তার বডিটা কিছুটা স্বাভাবিক হয়েছে। তারপরেও চিকিৎসকদের ভাষ্য হচ্ছে এই মুহূর্তে এখনই কোনো মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমি নিজেও একজন হৃদরোগী, আমি বাইপাসের রোগী, সো এইসব বিষয়ে আমরা জানি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতেই পারে। আমরা যদিও চাই না, কিন্তু আমি যেটা মনে করি একজন রোগী হিসাবে উনি যেটুক ধকল ছিল সেটা কাটিয়ে উঠছেন। এখন ওনাকে সম্ভবত এখানকার চিকিৎসকরাও বলেছেন
এবং আমারও নিজেরও বিশ্বাস বেটার ট্রিটমেন্টের জন্য বেটার ট্রিটমেন্ট হচ্ছে ওনার এখন বাইপাস করতে হবে, অর্থাৎ ওনার এই বাইপাস করার উপযোগী অবস্থাটা আসতে হবে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে এবং বেশ হাই, আমরা শুনেছি এখানে ডাক্তাররা বলেছেন, ওইটাও একটু মানে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে হবে। তবে শেষ মুহূর্তের আমরা যতটুকু গণমাধ্যম সূত্রে খবর পেয়েছি, উনি স্টেবল আছেন এবং ওইখানে ভর্তি করা হচ্ছেন ডাক্তাররা পর্যবেক্ষণে, অর্থাৎ উনি ওইখানে মোটামুটি আপনার 10-12 ঘন্টা পর্যবেক্ষণে থাকার পরে একটা কমেন্টস করা যাবে। আমরা আশা করি ওবায়দুল কাদের সুস্থভাবে, সুস্থ দেহে ভালো হয়ে দেশে ফিরে আসবেন এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে তিনি আবার দায়িত্ব নিয়ে সক্রিয় ভূমিকা রাখবেন। এবং ওবায়দুল কাদেরের এই অসুস্থতার মধ্যে দিয়ে, সেটি আমরা ইতিবাচকভাবেই দেখছি, অসুস্থতা তো কারো হাত থাকে না, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে একটি রাজনৈতিক সহমর্মিতার জায়গা তৈরি হয়েছে। বিএনপির 3জন নেতা, সিনিয়র 3জন নেতা কিন্তু তাকে দেখতে গিয়েছে। মানে এই জায়গাটিও কিন্তু দেশের মানুষ ভালোভাবে দেখতে যাবে না, এটা তো অস্বাভাবিক। দেখতে না গেলে বরঞ্চ আমরা কারো সমালোচনা করতে পারতাম। শুধু বিএনপি কেন, জামাতে ইসলামী, আওয়ামী লীগের একবার জাস্ট অপোজিটের যে শক্তিটা, রাজনৈতিক কোনোভাবে আওয়ামী লীগের আদর্শের সাথে যায় না, আদর্শের সাথে যায় না এবং জাস্ট অপোজিট শক্তি, সেই জামাতে ইসলামী তার জন্য দোয়া করেছে। তো এইটা হচ্ছে আমাদের বাঙালি না, এইটা হচ্ছে মানবিকতা, মানুষের মানবিকতা। সবাই একসাথে, আমরা বিপদে যেরকম ঝাঁপিয়ে পড়ি, তো এইরকম অসুস্থতা অবস্থায় তো এটা নিয়ে পলিটিক্স হয় না, রাজনীতি হয় না, এইটাই স্বাভাবিক। কেউ যদি না করে সেটা অস্বাভাবিক হবে। কারো দুঃসময়ে আমি হাসবো, সেটা হচ্ছে একটা অস্বাভাবিক অবস্থা, এবং সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আরেকটি খবরে যেতে চাই, যতটুকু বলেছেন আপনি, সেটি হচ্ছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটি খবর, যে আজকে উপাচার্যের সাথে যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের একটি মিটিং ছিল, সেই মিটিংটি হয়েছে এবং এর মধ্যে দিয়ে প্রচারণা, ক্যাম্পাস পুরো প্রচারণায় সরগরম, মুখর। এবং একই সাথে কিন্তু কিছু পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে ছাত্র সংগঠনগুলোর। তাদের প্রধান ক্ষুব্ধর জায়গাটি হলো যে তাদের বক্তব্য শোনা হয়নি, এই একটি যে জায়গা। সুতরাং আপনার কাছে কি মনে হয় যে 11 তারিখে ডাকসু নির্বাচন নিয়ে কোনো উৎকণ্ঠার? আমি সামগ্রিকভাবে যেটা মনে করি সেটা হচ্ছে ভোট লড়াইয়ে, ভোটের যুদ্ধে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য অনেক রকম চেষ্টা করে, সেটা বাক লড়াই, নানান কৌশলের লড়াই ইত্যাদি, এটা থাকবে। সবচেয়ে আশার দিকটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে সক্রিয় ছাত্র সংগঠনগুলো আছে, এই সক্রিয় ছাত্র সংগঠনের প্রতিনিধিত্বরা এইবার নির্বাচনের ভোটের লড়াইয়ে অংশ নিয়েছে। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা কর্তৃপক্ষের যে দায়িত্বটা থাকবে যতটা সম্ভব, কারণ এখানে আসলে আমরা যদি তাকিয়ে দেখি, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় লার্জেস্ট সংগঠনের একটা ভোট হচ্ছে এখানে, এত বেশি ভোটার। আবার আরেকদিক দিয়ে এটাকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট বা মিনি পার্লামেন্ট, যেইভাবেই দেখি। দেখেন, 1 বছরের জন্য ডাকসুর এই নেতৃত্ব নির্বাচিত হবে, মাত্র 1 বছর। এই 1 বছরে তারা এই যে আজকে ভোটে যখন তারা ছড়িয়ে পড়েছে, ক্যাম্পাসে প্রচারণা নেমেছে, তারা কিন্তু সাধারণ ছাত্রদের সঙ্গে যে কথা বলছে বা তারা যে লিফলেট দিচ্ছে, সেখানে তাদের কিছু কর্মসূচি আছে এবং এগুলো ছাত্র অধিকার সম্পর্কিত কর্মসূচি, এগুলো তাদের অঙ্গীকার। এই অঙ্গীকার এই 1 বছরের ভিতরে যতটা সম্ভব পারে প্রতিপালন করবে। এইখানে যেটা হবে, এতে কিন্তু পরস্পরের সাথে একটা সহমর্মিতা গড়ে উঠবে। এই যে জাতীয়তাবাদী ছাত্র দলে তাদের কিছু কমপ্লেন আছে, তাদের আমি একটু যোগ করি, তাদের প্রধান কমপ্লেন কিন্তু ক্যাম্পাসের সহাবস্থান এবং হলে অবস্থান। সেক্ষেত্রে ভিসি মহোদয় কিন্তু সহাবস্থানের আশ্বাস দিয়েছেন, কিন্তু তারা সন্তুষ্ট হচ্ছেন না। কারণটা কি আসলে? না, কারণটা হচ্ছে তাদের ভিতরে একটা ভয় থাকতে পারে, কারণ তারাও যখন ক্ষমতায় ছিল তারাও এইভাবে চাপিয়ে রেখেছে। এইটা একটা গল্প আছে, সবাই জানে, তারপরে বলছি যে ভোর রাত্রে পুকুরে এক লোক হাত পরিষ্কার করতে গেছে, সে নামাজে যাবে, অপোজিট সাইডে আরেক লোক চুরি করে এসে হাত পা ধুয়ে এসে ঘরে ফিরবে। যে নামাজে যাবে সে ভাবছে যে ওই তার চেয়ে বড় মুসল্লি, সে তার আগে চলে এসছে। আর ওই পারের চোর ভেবেছে যে এই পারে যে আছে তার চেয়ে বড় চোর। এটা হচ্ছে চিন্তা ভাবনার দিক দিয়ে, আমি কোনো দলকে ছোট করার জন্য বলছি না, এই ভয়টা থাকবে। বিষয়টি বোঝানোর জন্য একটি গল্পের, আমি বলছি না কোনো দল খারাপ বা এরকম না, তবে এই ভয়টা থাকবে। এখানে যারাই ক্ষমতাসীন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যেটা দেখেছি,
সরকারে যেই দলের প্রতিনিধিত্ব থাকে, যে সমমনাদের প্রতিনিধিত্ব থাকে, তারা একটা চাপ ক্রিয়েট করে। এখন পর্যন্ত ছাত্রলীগের তরফে তেমন কিছু দৃশ্যমান দেখা যায়নি যেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, বা ছাত্রদলও সুনির্দিষ্টভাবে বলছে না। এখন সহাবস্থান গড়ার জন্য কিন্তু পরস্পরকে এগিয়ে যেতে হবে। তারা কতটা ওইখানে হামলা, জঙ্গিপনা বা অন্য এরকম আপনি ভাবছেন কিনা যে সহাবস্থান নিশ্চিত করতে গিয়ে যদি আবার সংঘর্ষের সৃষ্টি হয়, সেটিও তো ভাবতে হবে। হ্যাঁ, এটাই তো বললাম যে আমি সেটাই ভাবছি এখন। কারণ এই দলের বিরুদ্ধে কিন্তু অগ্নি সন্ত্রাসের তকমা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তারা যে হারে সন্ত্রাস করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রীর নির্দেশে সারা দেশে 14, 15, 13, তো এইটা তো ভাবতে হবে তাদের তকমাটা তারা কতটা দূর করতে পেরেছে। সহাবস্থান হবে তখনই, সহাবস্থান হবে যখন আমরা পরস্পর, এই যে একটা ভোটের লড়াই যেটা হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে যারাই পড়তে এসছে, আমার বিশ্বাস সবাই সচেতন। তারা কোথায় ভোট দিবে না এটা তারা নির্দিষ্ট করে রেখেছে। তারপরেও এখন যে কাজটা দরকার সেটা হচ্ছে প্রচারণায় তাদের লিফলেট বিতরণ, তাদের পোস্টারিং, অন্যান্য কাজে তারা তাদের মিছিল বা তাদের যে গ্রুপ ওয়াইজ মিটিংগুলো করা হয়, হল বেস মিটিং করার সুযোগ পাচ্ছে কিনা, তাদের দাবি দাওয়াগুলো যেসব তারা ছাত্রদের কল্যাণে করবে, যেসব লক্ষ্যগুলো আছে সেগুলো জানাতে পারছে কিনা, সেগুলো যদি জানাতে পারে আমি মনে করি এনাফ। কারণ প্রত্যেকেরই প্রত্যাশা ঢাকা ইউনিভার্সিটির সাধারণ ছাত্র থেকে যেসব সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, তাদের প্রত্যেকেরই প্রত্যাশা হচ্ছে একটা ভোট হোক, একটা নেতৃত্ব যারাই হোক। আর কিভাবে তারা ধরে নিয়েছে যে অন্যরা বিজয়ী হবে, এরা আবার আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, ছাত্রলীগের ভাবসব এরকম যে তারাই বিজয়ী হচ্ছে, এটাও কিন্তু ভালো না। কারণ ঢাকা ইউনিভার্সিটিকে অন্য কিছুর সাথে যদি তুলনা না গুলিয়ে ফেলে তাহলে ভুল করবে। ছাত্রলীগ যে অবস্থান আছে, ছাত্রলীগের আরও সতর্ক হতে হবে, ছাত্রদলেরও আরও সতর্ক হতে হবে, বাম জোট যারা দিয়েছে ওইখানে তাদের পক্ষ থেকে তাদেরও সতর্ক হতে হবে। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে যে সংগঠনটি এখানে একটা প্যানেল দিয়েছে, স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে, আমি মনে করি প্রত্যেকে যার যার কৌশলে এই ভোটকে আনন্দমুখর করে তারা একটা ফলাফল নিয়ে আসবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রায় 3 দশক 28 বছর পর নির্বাচন, এই ভোটটা যাতে খুব আনন্দদায়ক হয় এবং এই ভোটের মধ্য দিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে একটা পরিবর্তন আসবে। আমরা যখন ছাত্র ছিলাম, লেখাপড়া করেছি, আমরা তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করব এবং আমাদের বেসগুলো করেছেও। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে 28 বছর একটা বিরাট ব্যবধানে অনেকেই কিন্তু সেই সুযোগ জানে না। আজকে আমাকে একজনে জিজ্ঞেস করছিল, আঙ্কেল এটা কি 5 বছরের জন্য হবে? অর্থাৎ এটা কত বছরের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের এই ইয়েটা হয়, মেয়াদটা কত, সেটা অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীরা জানে না। হ্যাঁ, এই গ্যাপটা আছে। সেই জন্য আমি কথার ফাঁকে একবার কিন্তু বলছি 1 বছরের জন্য, কারণ এইটাও একটা ইনফরমেশন বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু এইটা আসে নাই। তো আমি মনে করব যে ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্রী সংসদ যেটা হচ্ছে খুব সুন্দরভাবে হবে এবং ছাত্রদের প্রতি আমাদের বিনয়ী আহ্বান থাকবে যে তারা উৎসব মুখর করে যেভাবে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত নেয়, বাকযুদ্ধ করবে, আদর্শ দিয়ে যুদ্ধ করবে, তাদের লক্ষ্য প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধ করে সুন্দর একটা নির্বাচন উপহার দিবে এবং কোনো রকমের শঙ্কাবিহীন ভাবে একটা নির্বাচন আয়োজন করতে পারবে। আয়োজনের সামগ্রিক চেষ্টা নিবে, দিক নির্দেশনা নিবে, পদক্ষেপ নিবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান রইল আর কি। এবং এটি তো ঠিক, নিশ্চয়ই আপনি একমত হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো উৎসাহ বোধ করবে যে তাদেরও যে হল সংসদগুলো রয়েছে সেখানে নির্বাচন দেওয়ার, এবং সেটি আপনি যথার্থই বলেছেন। আরেকটি খবর আসতে চাই যে এটি আপনি খুব স্পটে গিয়েও আপনি দেখেছেন, সেটি হলো রোহিঙ্গা সংকটের বিষয়টি নতুন করে এসেছে সমকাল পত্রিকায়। যদি আমি আবার একটু রিপিট করি যে জাতিসংঘের উদ্যোগ কি আলোর মুখ দেখবে? রোহিঙ্গা সংকটের এই সংকটে নিয়ে কিন্তু জাতিসংঘ ও আন্তর্জাতিক অন্যান্য সংস্থাগুলোর যে ভূমিকা, সেই বিষয়গুলো কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে, সংশয় আছে। এই কমেন্টসটা কিন্তু এই পত্রিকার দৈনিক সমকালের কমেন্টস যে আসলে আলোর মুখ দেখবে কিনা, জি। কারণ সংশয়গুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে এই জন্য ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ, আপনি যেটা বললেন একটু আগে, আন্তর্জাতিক মহল থেকে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মিয়ানমার বাংলাদেশের সাথে অনেক মিটিং বৈঠক হয়েছে, মিয়ানমার রাষ্ট্রদূত এখানে কথা বলেছে, তাদের মন্ত্রী এসছেন, আমাদের মন্ত্রী মিয়ানমার গিয়েছেন, আমরা অনেক কথা শুনেছি এবং অনেক ফয়সালার পথও নির্দেশ হয়ে গিয়েছিল। দেখেন তারা কিছু ফিরিয়ে নেবে, তালিকা করছে, এইসব বাস্তবে যেটা হলো সেটা কি, আমরা এখনো কিছুই দেখিনি, কিছুই অগ্রগতি লক্ষ্য করছি না। সেই জন্য এই সংশয়গুলো আছে। এখন জাতিসংঘ যেসব চাপের কথা বলছে, এইখানে চীন এবং রাশিয়া মিয়ানমারকে একবার সরাসরি প্রোটেক্ট করতেছে এবং তাদেরকে ব্যাক করতেছে। চীন এবং রাশিয়ার এই ব্যাকিংয়ের মুখে থেকে জাতিসংঘ কতটা বড় পদক্ষেপ নিতে পারবে আমার সন্দেহ আছে। বা এরকম যদি আমরা বলি জাতিসংঘ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিষয়টা এরকম দাঁড়িয়েছে কি এখন? না, স্বাধীনভাবে তো কাজ, জাতিসংঘ চেষ্টা করবে স্বাধীনভাবে কাজ করার, কিন্তু কথা হচ্ছে যেহেতু নিরাপত্তা পরিষদের এই দুইটা দেশের ভেটো দেওয়ার ক্ষমতা আছে, সুতরাং জাতিসংঘ কোনো ডিসিশন নিলে, তারা ভেটো দিলে কোনো পদক্ষেপই তারা নিতে পারবে না। সেই জন্য জাতিসংঘ চাচ্ছে এটাকে যতটা পারে একটা কম্প্রোমাইজিংয়ের দৃষ্টিতে এটাকে একটা ফয়সালা করা। সেই জন্য তারা ওইখানে কিছু সেফ জোনের কথা বলছে, কিন্তু এই সেফ জোন নিয়ে আশঙ্কা আছে। আমি ওইখানে গিয়ে দেখেছি সেফ জোনের, অর্থাৎ আমি তো ওই পারে যাই নাই, ওই মডেলে এই পারে কিছু ঘর, অর্থাৎ রোহিঙ্গাদেরকে দেখানোর জন্য কিছু এই একই মডেলের ঘর করেছে। একটা ঘরের দুই পাশে দুইটা দরজা, একটা ঘরে দুইটা ফ্যামিলি থাকতে পারবে, ওইখানে একটা বাথরুম টাথরুম ইত্যাদি করছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই ঘরগুলা প্রথমত হচ্ছে যদিও একটা পরিবারের জন্য যথেষ্ট না, তারপর আমি ধরে নিলাম তারা ঠিক আছে একটু উন্নত মানে থাকবে এই ধরনের ঘরে, কিন্তু এর বাইরে আবার কাঁটা তার দিয়ে তাদেরকে যদি একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে রাখা হয়, তাহলে তো এটা খোয়ারে যাচ্ছে, একটা খোয়ারের ভিতরে কেউ যাবে না, ক্ষেত্রে তো তার স্বাধীনতা থাকবে। সে ওই পার থেকে বিতাড়িত হয়ে এই পারে অন্য দেশে সে আশ্রয় নিয়েছে, এইখানে কাঁটা তার দিয়ে বেড়া দেয় না, আমরাও একটা বেড়া দিয়ে রেখেছি, সেটা হচ্ছে সে যাতে স্বাভাবিকভাবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেতে না পারে। কিন্তু আমরা তো দিয়েছে আমাদের নিরাপত্তার না, নিরাপত্তা, তারপর আমরা কাঁটা তার দিয়ে বেড়া দেই নেই যে একবারেই তারা আলো বাতাসে, কিন্তু তারা সেখানে যেভাবে তাদেরকে রাখার ইয়ে করা হয়েছে, এটা কোনো মানবিক ভাবে এটা দেখলে এটা বিস্মিত হতে হয়। এই জন্য বলছি যে সেই জন্য রোহিঙ্গার সমস্যাটা আশু সমাধান দরকার। বাংলাদেশ সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে, এই সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাইরে গিয়েছেন, এই ব্যাপারে অনেক কথা বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জার্মানি গিয়েছিলেন কিছুদিন আগে, আমরা জানি, ওইখান থেকে আবুধাবি হয়ে উনি দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্য তিনি একই কথা বলেছেন, যদিও তার ওই ভিজিটটা সরকারি ভিজিট ছিল না, তারপরও তিনি যে জায়গাগুলো পাচ্ছেন সেই জায়গায় নক করছেন। তবে এটা একটা বড় মানবিক সমস্যা। জাতিসংঘ একটা জিনিস চিহ্নিত করেছে, এখানে যতগুলো প্রতিনিধি দল এসছে তারা প্রত্যেকে রিপোর্ট করেছে যে মিয়ানমার জোরপূর্বক তাদেরকে বিতাড়িত করেছে, নাম্বার 1। নাম্বার 2, তারা যে অবস্থায় আছে তাদেরকে সে অবস্থায় নিতে গেলে তাদেরকে সুন্দরভাবে বসবাসের এবং তাদের যে জমা জমি আছে সেগুলো তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদেরকে রাখতে হবে। 2 হচ্ছে, আর যদি না করে বাংলাদেশের ভিতরে এইভাবে যদি রেখে দেয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া এটা বড় একটা ক্ষতিকারক বিস্ফোরণ হয়ে দেখা দেবে। আরেকটি খবরে যেতে চাই জনাব কুদ্দুস আফরাদ, সেটি হচ্ছে খালেদা জিয়ার মুক্তি ইস্যুকে আলোচনায় আনতে চায় বিএনপি। এই খবরটির শিরোনামে আমি একটু অবাক হয়েছি যে খালেদা জিয়ার মুক্তি সেটি তো তাদের মূল এজেন্ডা, আলোচনার এজেন্ডা হওয়া উচিত না। মূল এজেন্ডাই আছে, বিষয়টি হচ্ছে সম্ভবত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপির একটা প্রতিনিধি দল দেখা করবেন। ওইখানে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার বা তাকে মুক্ত করার এইসব ব্যাপারে তারা একটা আলোচনা করবেন। সেই বিষয়কে ঘিরে আর এই শিরোনামটা হয়েছে সম্ভবত, যদিও খবরটা আমি ভিতরে পড়িনি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটি বলছেন সেটি ঠিক, আচ্ছা, সরকারের মন্ত্রীর সাথে তারা দেখা করবেন। গতকালকে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আদালত একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা হচ্ছে জেল কোড অনুযায়ী ওনার যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা মনে করি যে খালেদা জিয়া একজন সম্মানীয় ব্যক্তি, তার যত উপযুক্ত চিকিৎসা প্রয়োজন, এবং সেটা শুধু জেল কোড না, অর্থাৎ সরকারের কর্তৃত্বে থাকা অবস্থায় তিনি যেহেতু কয়েদি, যতটা বেশি চিকিৎসা দেওয়া যায়, কারণ উনি প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি দোষী সাব্যস্ত হয়েছেন ঠিক,
কিন্তু ওনার আরেকটা মর্যাদা দোষী আছে। সাব্যস্ত হলেও তার তো অধিকার রয়েছে। হ্যাঁ, আরেকটা মর্যাদা আছে। না, অধিকার তো আছে মানুষ হিসাবে, আরেকটা মর্যাদার অধিকার আছে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান। সেই হিসাবে তাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের কর্তৃত্বে রেখেই যতটা বেশি করা যায় আশা করি সরকার সেদিকে নজর দিবেন। আর উনি সিনিয়র সিটিজেনও, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বিএনপি যখন যেরকম এবারও আমরা শুনলাম কোনো নেতা, আজ গতকালকেও তাদের সিনিয়র যুগ্ম মহাসচিব মিস্টার রিজভী উনি বলেছেন যে ওবায়দুল কাদেরের জন্য তো এইখানে সুচিকিৎসা হয় নাই এই বঙ্গবন্ধু মেডিকেলে, তো এখানে কিভাবে আশা করা যায় খালেদা জিয়ার সুচিকিৎসা হবে? এইভাবে মন্তব্যটা কি ঠিক? হ্যাঁ, ওটা বলছে যে এখানে সুচিকিৎসা পাওয়া যায় না দেখে তো বাইরে যাচ্ছে। অর্থাৎ খালেদা জিয়া কোন দাবি করছেন ওনার চয়েস মতো হসপিটালে দেওয়ার জন্য। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, উনি যতক্ষণ পর্যন্ত বেইলে না যাবেন ততক্ষণ পর্যন্ত উনি একজন কয়েদি হিসেবে, যেটা আজকে গতকালকে আদালত থেকে রায় হচ্ছে জেল কোড অনুযায়ী, সেইভাবেই। অর্থাৎ ওনারা উন্নত চিকিৎসা চাইতে পারেন, কিন্তু সেটা সরকারের কর্তৃত্বাধীনই হতে হবে, আমি সেটাও মনে করি। এবং তারা ভালো যত রকমের বেটার চিকিৎসা আছে, কিন্তু তাকে যদি বাইরে নিয়ে যেতে হয় তাহলে এক হচ্ছে প্যারোলে যেতে হবে, প্যারোলে চিকিৎসার জন্য মুক্তি চাইতে হবে এবং সংশ্লিষ্ট ডাক্তারের সনদও লাগবে। আর দুই হচ্ছে উনি যদি বেল পান তাহলে আপনি বলতে চাচ্ছেন পুরোটা জেল কোড অনুযায়ী যে নিয়মগুলো রয়েছে, যেভাবে অধিকার তাকে দেওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত হবে। আর আপনি যেটা মুক্ত করার জন্য আলোচনা, কিছুদিন আগে তারা কিন্তু একটা কথা বলেছেন যে আলোচনা, তাদের বারবার শুনছি যে আলোচনা করে মুক্ত সম্ভব না, আন্দোলন করবেন। আবার তারা আলোচনার দিকে, অর্থাৎ ওরা কোনো কর্মসূচি, ওদের কোনো চিন্তা ভাবনা আসলে এখন করতে পারছে না। ধন্যবাদ জনাব কুদ্দুস আফরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ পত্রিকায় অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 9:15 দেখার আমন্ত্রণ রইল। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ পত্রিকায় অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।